নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে গীতা এলএলবির। তো গীতা এলএলবির আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রলয় মুখার্জি মানে ছোটকা বাড়িতে এসে সবাইকে ডাকাডাকি করছে। গিনি, মেহেক, কোথায় তোমরা সবাই, তাড়াতাড়ি শিগগির এদিকে এসো। তখন গিনি এসে বলে, কি হয়েছে ছোটকা, এত চিৎকার করে ডাকাডাকি করছো কেন? তখন প্রলয় বলে, আরে কেল্লা মাত দিয়ে দিয়েছি। গিনি বলে, মানে? প্রলয় বলে, আরে গীতা যেটা বলেছে সেটা করিয়ে দেখিয়েছে। গিনি বলে, ছোটকা আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি একটু ব্যাপারটা খুলে বলো। প্রলয় বলে, গীতা কেসটা জিতে গেছে। এতদিনে গীতার পরিশ্রমটা কাজে লেগেছে। ওই কৃপান ব্যানার্জির মতো ছেলেকে ও সাজা দিতে পেরেছে। প্রলয় বলে, তাড়াতাড়ি চলো, ওকে গিয়ে সম্বর্ধনা জানাতে হবে, তো একটা বুকে নিয়ে যাই। তখন গিনি বলে, আচ্ছা ছোটকা, বাড়িতে আসলেই তো পার্টি করা যায়। তখন ছোটকা বলে, না বাড়িতে না, ও যখন সবার সামনে এই কাজটা করে দিয়ে খেয়েছে, তাহলে সবার সামনে ওকে সম্বর্ধনা জানানো হবে। এটা শোনার পর মেহেকের যতটা খুশি হয়েছে ততটাই তার খারাপও লাগে। আর এটাই তো স্বাভাবিক, কারণ গীতা যার এগেনস্টে কেসটা জিতেছে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি, তার বাবা। তো সে কি করে এই হারটা মেনে নিতে পারবে? এরপর মেহেক বলে, আমি আমার পাপার হেরে যাওয়ার চেহারাটা কিছুতেই দেখতে পারবো না। আর আমি গীতা বৌদিকেও কখনো ক্ষমা করতে পারবো না, আর না নিজেকে ক্ষমা করতে পারবো। এখন তো এটাই মনে হচ্ছে যে এর থেকে ভালো আমার যদি কৃপানের সাথে বিয়েটা হয়ে যেত। অন্তত আমার পাপাকে তো এইভাবে কোর্ট থেকে মাথা নিচু করে বের হতে হতো না। মেহেক বলে, ওই লোকটাকে আমি সবসময় মাথা উঁচু করে চলতে দেখেছি, আর এখন এভাবে আমি দেখতে পারবো না। তখন প্রলয় মেহেককে গিয়ে বলে, হ্যাঁ অগ্নিজিৎ মুখার্জি হয়তো মাথা নিচু করে বের হবে ঠিকই, কিন্তু একটা মেয়ে তো জাস্টিস পাবে। মেয়েটা পরিচারিকা বলে কেউ তার পাশে থাকেনি, যা নয় তাই বলেছে। একমাত্র এই গীতা এলএলবি ওর পাশে থেকে এই লড়াইটা চালিয়ে গেছে। একজন নারী হিসেবে তোর তো ওর জন্য প্রাউড ফিল করা উচিত, হাততালি দেওয়া উচিত, ওকে কুর্নিশ জানানো আর বাহুবা দেওয়া উচিত। এরপর মেহেক বলে, আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। কোর্টে দেখা যায় বাবুসোনা মানে কৃপান ব্যানার্জিকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। এরপর দেখা যায় আমাদের অগ্নিকন্যা মানে গীতাকে। সে কোর্ট থেকে বার হয়ে প্রেস, মিডিয়া এবং বাকি লোকেরা তাকে উৎসাহ দিতে শুরু করে। এরপর গীতাকে প্রশ্ন করা হয়, আপনি একজন নারীর পাশে দাঁড়িয়েছেন, লড়াইটা এত কঠিন হবার পরও আপনি হাল ছাড়েননি, আপনি ওনাকে বিচার পাইয়ে দিয়েছেন, এই সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? তখন গীতা এলএলবি বলে, এখানে আমার কোনো ক্রেডিট নেই, এটা সবটাই আইন, আর আজকে এই আইনই বিজয়ী হয়েছে। আর সর্বোপরি পদ্মরানী দাস জাস্টিস পেয়েছে। আর আমি আপনাদের সবার কাছে খুবই কৃতজ্ঞ, যারা আমার শুভাকাঙ্ক্ষী আর যারা এটা চেয়েছে যে পদ্ম জয়ী হোক, পদ্ম জিতেছে। তাই আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আর আইনের কাছেও আমি কৃতজ্ঞ, আইন জিতেছে। যারা এটা মনে করে যে যারা বড় বড় রাজনীতিবিদ, যাদের কাছে টাকা পয়সা আছে, শুধুমাত্র তারাই জিতবে, আমি সেই ভুল ধারণাটাকেই বদলাতে চেয়েছিলাম, আর আমি সেটা করতে পেরেছি। তার জন্য আমি আইনের কাছে চির কৃতজ্ঞ থাকব। প্রমাণ হয়ে গেছে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। পরের মুহূর্তটা খুবই মন ছুঁয়ে যাওয়ার মতো হয়। গীতা তার বাবা মাকে গিয়ে প্রণাম করে। তখন গীতার বাবা বলে, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম রে মা। আমি যখন খবর পেয়েছি তখনই দেখ আমরা দুজনেই ছুটে চলে এসেছি। তুই তো একেবারে বাজিমাত করে দিয়েছিস। এরপর গীতার বাবা আশীর্বাদ দিয়ে বলে, তুই দীর্ঘজীবী হ মা, তুই দীর্ঘজীবী হ। তুই এভাবেই অসহায় মেয়েদের পাশে থাকবি, আর যত অসহায় মানুষ আছে তুই তাদের পাশে দাঁড়াবি। দরকার নেই টাকা পয়সার, তুই দরকার হলে আধ পেটে খেয়ে থাকবি, কিন্তু তবুও কখনো কোনো অসহায় মানুষের হাত ছাড়বি না, সবসময় ওদের পাশে গিয়ে দাঁড়াবি, তাদের হয়ে তুই লড়বি, তুই লড়াই কর। তোর কাছে এলে যেন কেউ বিচার না পেয়ে চলে না যায়, তুই জাস্টিস দিবি তাদেরকে, তুই দিবি। সমস্ত অপরাধীদের তুই কোর্টে নিয়ে যাবি আর তাদেরকে কাঠগড়ায় তুলবি। যারা নারীদের সম্মান করতে জানে না, যারা নারীদের মলেস্ট করে যাচ্ছে, তুই তাদের সবাইকে শাস্তি দিবি। যারা নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, যারা নারীকে অসহায় ভেবে তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে, তুই তাদের সবাইকে শাস্তি দিবি। আজকের জয়টা তোর একার জয় নয় রে মা, আজকে এই পুরো সমাজের জয় হয়েছে, পুরো সমাজের জয়।
পরের মুহূর্তে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি কোর্ট থেকে বের হয়ে আসছে, আর তখনই গীতার বাবা মানে গাঙ্গুলি বাবু অগ্নিজিৎ মুখার্জির পথ আটকিয়ে বলে, আপনার মনে আছে একদিন ঠিক এভাবেই আমি কোর্ট থেকে মাথা নিচু করে বের হয়েছিলাম আর আপনি আমাকে দেখে হাসছিলেন। আজকে চিত্রটা বিপরীত হয়ে গেল, তাই না? আজকে আপনি মাথা নিচু করে আছেন আর আমি দেখুন হাসছি। এই কথাটা বলে তিনি জোরে জোরে হাসতে লাগেন, কারণ বছরখানেক আগে গাঙ্গুলিবাবুকে মিথ্যে অপবাদে ফাঁসিয়ে কোর্ট থেকে অপমান করে বের করা দেওয়া হয়েছিল, আর তার পেছনে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জির হাত ছিল। তার জন্যই হয়তো বলা হয় হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সে যাই হোক, এখন ইনি গীতার শ্বশুর মশাই। গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি চেয়েছিলেন না যেন আমি আপনার সামনে মাথাটা নত করি? হ্যাঁ, আমি মাথাটা নত করব, কিন্তু একজন উকিল হিসেবে নয়, একজন পুত্রবধূর হিসেবে সে তার শ্বশুরমশাইয়ের পায়ে প্রণাম করবে। এরপর গীতা বলে, কি হলো, আপনি আশীর্বাদ করবেন না? বলবেন না যে যাও জয়যুক্ত হও? এটা বলবেন না যে যাও তুমি এগিয়ে যাও? তোমার বিরোধী দল যতই শক্তিশালী হোক না কেন, তুমি কখনো পিছু হবে না, লড়াই করে যাবে? কি হলো, করবেন না আশীর্বাদ? এরপর গীতা বলে, দেখুন আমার গলায় কতগুলো মালা আছে, আপনাকে একটা পরিয়ে দিই। ছোটবেলা থেকে একলব্যের মতো আমি আপনাকে দেখে আইনটাকে পাশ করেছি, আইনটাকে গুলে খেয়েছি। কত দিনের পর দিন, কত রাত জেগে আমি আইনের ধারা মুখস্থ করেছি, কোর্টের ধুলো নিয়েছি শুধুমাত্র আপনাকে দেখে। আপনি যখন কোর্টে আসতেন তখন দূর থেকে আমি আপনাকে দেখতাম, আর এটাই ভাবতাম যে একদিন আমি আপনার মতো হব। আপনি আমার বাবাকে যে অপমানটা করেছিলেন সেটা একদিন আমি আপনাকে ফিরিয়ে দেব, আর দেখুন আজ আমি সেটা আপনাকে ফিরিয়ে দিয়েছি। আমি বলছি আপনাকে, আপনার তো আমার প্রতি অহংকার হওয়া উচিত যে আমি আপনার পরম আত্মীয়, আপনি আমার শ্বশুর মশাই, আপনি আমার পিতা পরম গুরু ছিলেন, আর আজকে আপনি আমার তৃতীয় গুরু। তাই আমি আজকে আপনাকে এই মালাটি পরিয়ে দিলাম। তখন দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি মালাটি নিজের হাতে ছিঁড়ে ফেলে আর তারপর সেখান থেকে চলে যায়। এমন সময় প্রলয় এসে বলে, কংগ্রাচুলেশনস গীতা। এরপর গিনি এসে গীতাকে জড়িয়ে ধরে। এরপর গিনি বলে, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি তো তোকে কখনো ক্ষমা করবে না, তুই তো তোর প্রিয়জনদের হারিয়ে ফেলেছিস। এরপর গীতা বলে, ক্ষমা করবেন না কি মানে? তুই দেখিস দিদি, এরকম একদিন আসবে যেদিন উনি আমাকে নিজের চোখে হারাবেন, নিজের মেয়ের চাইতেও বেশি ভালোবাসবেন। অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বাড়ি ফিরে গেছে। উনি বাড়ি ফিরেও সেই কোর্টের কথাই ভাবছেন। ভাবতে ভাবতে ওনার আর খেয়াল নেই যে সামনে সবাই দাঁড়িয়েছে। এরপর হঠাৎ করে তাকালেই দেখে সবাই সামনে দাঁড়িয়ে আছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কি কি হয়েছেটা কি? কি দেখছেন আপনারা সবাই মিলে? কি দাঁড়িয়ে দেখছো? আমি কি কোনো সার্কাসের জোকার নাকি? এরপর ঠাম্মি বলে, কার রাগ কার উপরে দেখাতে চাইছিস? অগ্নিজিৎ মুখার্জি বলে, ব্রজবালা দেবী, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাইছি না। অগ্নিজিৎ মুখার্জি তো এমনিতেই খুব রেগে আছেন, তার উপর ঠাম্মি বলে উঠেছে, জীবনে প্রথম হারের স্বাদ কেমন লাগলো? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, কি, আপনি কি আমাকে পিঞ্চ করতে চাইছেন? এরপর ঠাম্মি বলে, না, আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলে, যাকে সবাই চলমান ইনস্টিটিউশন বলে, সে একজন যোগ্য উকিলের কাছেই হেরেছে। এরপর মেজো কাকাই বলে, মা প্লিজ তুমি এখন একটু চুপ করো, এমনিতেই বর্দা খুব অপমানিত, আর কোর্টের মধ্যে তো সব প্রেসের লোকেরা খুব আনন্দেই শুট করে গেছে, আর এখন টিভিতে টেলিকাস্ট করছে। তুমি ভাবতেও পারবে না যে প্রেসের মধ্যে কি ঝড় উঠে গেছে, কিরকম ভাবে বর্দাকে আক্রমণ করা হচ্ছে, কোন ভাষায় বর্দাকে অ্যাটাক করা হচ্ছে সেটা তুমি কল্পনা করতে পারবে না। এরপর ঠাম্মি বলে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি আমার ছোট রান্নাঘরে তোর জন্য পায়েস বানিয়েছি, তুই তো খুব খেতে ভালোবাসিস। তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে, এখানে কি ইয়ার্কি হচ্ছে? আপনারা কি ভেবেছেন ওই কোর্টে আমাকে সামান্য একটা থার্ড ক্লাস লোক গণেশ গাঙ্গুলি আমাকে অপমান করেছে, ওর স্ত্রী পর্যন্ত আমাকে অসম্মান করেছে, এমনকি গিনিও আমাকে অসম্মান করেছে, পুরো সমস্ত পৃথিবী আমাকে আজ অসম্মান করেছে। এরপর তাকিয়ে বলে, আপনি এই অপমানটা কখনো ভুলবেন না, আর গীতাকে তো আপনি কখনোই ক্ষমা করবেন না। ও বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে ঘর সংসার করুক, কোর্টে যাওয়ার কি দরকারটা ছিল?
কোর্টে গিয়ে আপনার বিরুদ্ধে কেস লড়েছে। তখনই গীতা এসে বলে, বাহ, খুব চমৎকার। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।